বন্ধুরা, আজ আমি এসেছি ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লায়। মুঘল আমলের স্থাপত্য আর ইতিহাসের গল্প শুনতে হলে এই জায়গার কোনো বিকল্প নেই। চলুন আজ পুরো কেল্লাটা ঘুরে দেখি। চত্বরের মূল ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ ঘাসের মখমল গালিচা। মাঠটি অত্যন্ত পরিপাটি এবং সতেজ। মাঠের মাঝখানে এবং সীমানা ঘেঁষে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে নান্দনিক বিভিন্ন গাছপালা। এই গাছগুলোকে অত্যন্ত যত্ন সহকারে নির্দিষ্ট জ্যামিতিক আকারে ছেটে রাখা হয়েছে, যা পুরো পরিবেশটিকে একটি রাজকীয় এবং সুশৃঙ্খল রূপ দিয়েছে। লালবাগ কেল্লার প্রধান ফটক দিয়ে ঢুকলেই সোজাসুজি সামনে পড়বে পরিবিবির মাজার। কে ছিলেন এই পরিবিবি? আসুন তার সম্পর্কে একটু জানি। ইরান দুখত রাহমাত বানু ওরফে পরিবিবি। তিনি ছিলেন বাংলার মুঘল সম্রাট শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে ১৬৬৮ সালের ৩ মে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধি স্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজারটি নির্মিত হয়েছে। এই মুহূর্তে আমার সামনে লোহার গ্রিল দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন, তার ঠিক পেছনেই পরিবিবির সমাধিস্থল। পরিবিবির মৃত্যুটা ইতিহাসে সেভাবে বলা হয়নি। মৃত্যুটা খুবই আকস্মিক। ১৬৮৪ সালে তার অকাল মৃত্যু হয়। পরিবিবি আসলে শায়েস্তা খানের কন্যা কিনা তা নিয়ে কিছু ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও তিনি যে শায়েস্তা খানের কন্যা, স্বয়ং শায়েস্তা খান নিজের ওসিয়তনামা থেকেই সে কথা বলে গিয়েছিলেন। শাহজাদা মোহাম্মদ আজম শাহ এর সঙ্গে পরিবিবির ৩য় বিবাহ ঠিক হয়। তাদের বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ১,৮০,০০০ টাকা। ক্যান ইউ ইমাজিন? ওই সময়ে ১,৮০,০০০ টাকা দেনমোহর মানে এখনকার তুলনা করলে কত হবে? আপনারা ভাবতে থাকুন, আমি ঘুরতে থাকি। ১৬৮৪ সালে এই লালবাগ কেল্লার ভেতরেই কিন্তু তার অকাল মৃত্যু হয়। আসলে তার মৃত্যুর পিছনে কি অন্য কোনো কারণ ছিল, নাকি এটা স্বাভাবিক কোনো অসুস্থতা ছিল? সেটা হয়তো আমাদের চিরকাল অজানাই থেকে যাবে। আপনারা জেনে অবাক হবেন যে এই লালবাগ কেল্লা কিন্তু সম্পূর্ণ একটি স্থাপনা নয়। এটি দুবার করে এর কাজ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত কাজ অসমাপ্ত রেখেই ছেড়ে দিতে হয়েছে। লালবাগ কেল্লার প্রধান আকর্ষণ হলো এর লালচে রঙের সুউচ্চ প্রাচীর। মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই দেয়ালগুলো মূলত পাতলা ইট এবং সুরকি দিয়ে নির্মিত। কেল্লার দক্ষিণ দিকে তাকালে দেখা যায় বিশাল এক প্রতিরক্ষা দেয়াল, যা প্রায় ২০ ফুট উঁচু। এই দেয়ালের গায়ে রয়েছে ছোট ছোট খিলান এবং ওপরের দিকে নকশা করা বুরুজ, যা তৎকালীন মুঘল সেনাদের পাহারার জন্য ব্যবহৃত হতো। শত বছর ধরে টিকে থাকা এই প্রাচীরগুলো আজও আমাদের ইতিহাসের এক শক্তিশালী সাক্ষ্য বহন করে। ভেতরে ঢুকতেই চারপাশের বিশাল খোলা জায়গা আর লাল ইটের কারুকাজ চোখে পড়ে। ১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা আজম এর নির্মাণ কাজ শুরু করেছিলেন, যদিও এটি শেষ হয় নাই। কিন্তু এই অসম্পূর্ণতাতেই যেন এক অদ্ভুত সৌন্দর্য আছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তা দেখতে কেল্লার দক্ষিণ পূর্ব কোণে একটি উঁচু এবং প্রশস্ত মাঠের মতো মনে হতে পারে, কিন্তু দর্শক, এটি মোটেও সাধারণ কোনো মাঠ নয়। এটি কেল্লার অত্যন্ত বিশাল এবং শক্তিশালী তোপমঞ্চ বা বুরুজ। মাটির সমতল থেকে বেশ উঁচুতে তৈরি এই চত্বরটি মুঘল আমলে প্রতিরক্ষার মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এখান থেকেই কামানের সাহায্যে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো এবং প্রয়োজনে আক্রমণও চালানো হতো। কালের বিবর্তনে কামানের গর্জন থেমে গেলেও বর্তমানের এই উঁচু স্থানটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়, কারণ এখান থেকে পুরো কেল্লার একটি চমৎকার বার্ডস আই ভিউ বা উপর থেকে পুরো দৃশ্য উপভোগ করা যায়।
এই উঁচু মঞ্চে দাঁড়ালে পুরো কেল্লা প্রাঙ্গণ এবং এর সবুজ চত্বরের এক নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। চারপাশের উন্মুক্ত বাতাস আর ঐতিহাসিক কাঠামোর এই প্যানোরামিক ভিউ যে কাউকে মুঘল আমলে আভিজাত্যে ফিরিয়ে নিয়ে যায়। শুধু ইতিহাস জানতেই নয়, চমৎকার সব ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা। পুরো কেল্লাকে এক ফ্রেমে দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর দ্বিতীয়টি নেই। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পরিবিবির মাজারের ভেতরে। এখানে দেখা যাচ্ছে মোগল আমলের চমৎকার এক জলধারা বা ফোয়ারার ব্যবস্থা। সাদা মার্বেল পাথর আর জালি নকশার এই কাঠামোটি তৎকালীন স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ। লালবাগ কেল্লার এই হাম্মামখানা কেবল একটি স্নান ঘরই নয়, বরং মুঘলদের উন্নত প্রকৌশল আর আভিজাত্যের এক জীবন্ত সাক্ষী। পাথরের দেয়াল আর নীল সাদা টাইলসের প্রতিটি ভাঁজে আজও যেন মিশে আছে সুবেদারদের রাজকীয় ইতিহাস। সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু এই স্থাপত্যটি আজও আমাদের মনে করিয়ে দেয় বাংলা সেই সোনালী অতীতের কথা। লালবাগ কেল্লার এই ঐতিহাসিক ভ্রমণ আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমাদের দেশটাকে ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।